না, ডায়াবেটিস একটা জেনেটিক ডিজিজ, ডায়াবেটিসের সঙ্গে সেক্সের কোনো সম্পর্ক নেই। কথা হলো এই অতিরিক্ত শব্দ যখন ইউজ করা হয়েছে, অতিরিক্ত করতে ইচ্ছা করে কেন, এই কিন্তু একটা অসুখের কারণে অতিরিক্ত সেক্স করতে ইচ্ছা করে। এই অসুখটা ঠিক হয়ে গেলে তাহলে একটা ভারসাম্য বজায় থাকবে, ভারসাম্য বজায় থাকলে অতিরিক্ত শব্দটা উঠে যাবে। একজন মহিলা গর্ভবতী হলে গায়ে চুলকানি হয়, কারণ গর্ভবতী হলে গায়ে চুলকানি হয় কারণ হলো গর্ভাবস্থায় মায়েদের মধ্যে থাকা ভিটামিনের ল্যাটেন্ট সোরা প্রিডোমিন্যান্ট হয়। এই অবস্থায় ওষুধ দিলে বাচ্চা এবং বাচ্চার মা দুজনই ভালো থাকবে। চুলকানিটা এক্ষেত্রে ওই মহিলার বন্ধু, পেটে যে বাচ্চা আছে সেই বাচ্চারও বন্ধু। ফলে এই চুলকানি কিন্তু উপরে কিছু না দিয়ে সারানো উচিত। যদি করা হয় কিন্তু বাচ্চার সমূহ ক্ষতি, এমনকি ব্রেন খারাপ দিয়ে জন্মাতে পারে। কয়েকদিন আগে শিশুর জন্মের পর মা ও মেয়ে ডায়াবেটিস রোগ ধরা পড়ে। কয়েকদিন পর শিশু জন্মের পর মেয়ের ডায়াবেটিস নিশ্চয়ই একটু হবে না, কিন্তু মায়ের ডায়াবেটিস এতক্ষণ ধরে যেমন করে বলেছি সেইভাবে যাচাই করতে হবে। তার মধ্যে কোন মায়ের ভিটামিন সেই ওষুধ দিতে হবে, তাহলে সেই ডায়াবেটিস থেকে নিশ্চয়ই মুক্তি পাবে না। প্রেগন্যান্সি অবস্থায় পোটেন্সি হবে বলেছি একবার, সিএম যে স্টেজেই আসুন না কেন, প্রেগন্যান্সি অবস্থায় লোয়ার পোটেন্সি ইউজ করলে বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে আর ডেলিভারি হয়ে যায়। সুইসাইড যে করবে না, করবেও না, তোমাকে বুঝে নিতে হবে একই সুইসাইড করবার মতো মানুষ, একই ক্যাজুয়াল মেন্টালিটি না সিরিয়াস মেন্টালিটি। সিরিয়াস মেন্টালিটির মানুষ কখনো সুইসাইড করে, ক্যাজুয়ালরাই সুইসাইড করে, কারণ এদের বুদ্ধিবৃত্তির গভীরতা সমস্ত নেই। তাই এরা বেঁচে থাকার মরে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য করতে পারে। এসে একদিন যাবো, একদিন কি আছে। সেই জন্য ওই ব্যাপারটা হলো অ্যাকচুয়ালি ক্যাজুয়াল মেন্টালিটির প্রমাণ। গুরু হয়ে তো তখনই বলেছিলাম এরা ইন্ডিভিজুয়াল, তাই জন্য খেলতে খেলতে মৃত্যুর পথ বেছে নেয়। ডায়াবেটিস বলেছিলাম বিশেষ কোনো স্টার্টিং পোটেন্সি নেই, সিএমই আছে। গ্রেভিং প্যাথোলজিতে 0-1, তবে কার্বোভেজের ক্ষেত্রে কেন হঠাৎ মারাত্মক হলে সিএম দেই একটা করবেন না। গ্রেভিং প্যাথোলজিতে সিএম দেওয়ার কথা বলা যাবে তখন ওই লেভেল যদি 7 লেভেলে পড়েন, কি ব্যাপার রুগী মনে হচ্ছে আর বাঁচবে না, কখন থেকে এমন হয়েছে ঘন্টাখানেক আগে থেকে সিএম সত্য কথা। 0-1 কখন? 0-1 হলো যে এই রুগীটি কখনো এর কোনো অসুখ বিসুখ ছিল না, কিন্তু এখন কি হয়েছে জানি না, হঠাৎ ফিট হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সিএম দিতে পারি কি না পারি, কথা হচ্ছে এইসব ক্ষেত্রে রিস্ক দিতে বলবো না। এই ফিট হওয়ার ব্যাপারটা কিন্তু 50 মিলিসিমাল দিয়েই এগোনো ভালো, যেমন এপিলেপটিক ফিট। এক্ষেত্রে লোয়ার পোটেন্সি এগোনো ভালো। লোয়ার পোটেন্সি এগোতে এগোতে যখন আইডিয়া হয়ে যাবে না এক সহ্য করে নিয়েছে 5 পর্যন্ত, দেন এই ডিসিশন নেওয়া যেতে পারে যে এবার আমি একটা তো সিএম দিতেই পারি। তারপরে ভাববো, কারণ পুরো পোটেন্সি কোনো রেসপন্স করছে না, তার মানে ভাইটাল ফোর্স যে পোটেন্সির সমকক্ষ সেই পোটেন্সি 5 পর্যন্ত গিয়ে পাওয়া যায়। আর যেটা 1-0-1 কিছু হয়ে যাবে, তার বুঝতে হবে যে এর ক্ষেত্রে বেশি পাওয়ারে গেলে সমস্যা হতে পারে। সেই জন্যে কার্বোভেজ বা কোনো রোগের ওষুধের ক্ষেত্রে আলাদা করে কোনো ভাবনা নয়। সিএম বা 0-1 ভাবনা, 200 বা 0-1 ভাবনা, সবার ক্ষেত্রে একই রকম ভাবনা। এই পোটেন্সি নিয়ে ডিটেলস আছে এই বইয়ে সম্ভবত। এই বইটাতে 105 থেকে 110, তাহলে লালে মনে হচ্ছে লাল বই তো আছে, লাল বইটাই হবে। ওখানে পোটেন্সি লেভেল বলা আছে, লাল লেভেল দেওয়া। পোটেন্সি নিয়ে সায়েন্টিফিক ব্যাখ্যা করা হয়েছে কিন্তু ওই লাল বইটাতে। একটা ছেলে তার মাকে কইরা তো হয়ে গেছে, মা ছেলের বউ আর মায়ের ঝগড়া থামাতে পারেনি, আত্মহত্যা করলো। এখানে কোনো
বুদ্ধিবৃত্তির পরিচয় নেই, কোনো ডিপ ভাবনা চিন্তা ছক্কা পড়েনি মরে এরকম। বিগিং নয়, বিগিনিং। বিগিনিং বানানটা ভুল আছে। বিগিনিং বলতে বোঝানো হয়েছে মায়ের পেট থেকে, তারপর জন্মের পর থেকে, তারপর আর একটু বড় হয়েছে, তবে সেটা 10-15 বছর বয়স নয়। শুরু মানে শুরু, 1 বছর 2 বছর এরকম কোনো ডিমার্কেশন নেই। কেন এই ক্ষেত্রে বাবারা বাচ্চারা এসে কি বলে তার এই বাচ্চাটা আমাকে শুরু থেকেই জানাচ্ছে। কত বয়সে বলুন প্রথম ডাক্তার দেখালেন? কত হবে? 2.5-3 বছর হবে। কি হয়েছিল? ডাক্তার ধরতে পারেনি। আমি কি করে বলবো? মরার বন্ধ হয়ে গেছে। তারপরে ঘটনা মাঝে মধ্যে ঘটেছে, ওই ব্যাপারটাই ছিল সব থেকে বেশি। এই বিগিনিং ব্যাপারটাকে এভাবে বলা গেল না, কিন্তু এই কথাও সত্য, জীবনের শুরু থেকেই শুরু। সেই শুরুটা মাতৃগর্ভে হতে পারে, সেই শুরুটা ভূমিষ্ঠ হওয়ার পর হতে পারে, সেই শুরুটা 6 মাস বয়স, 1 বছর, 2 বছর, 2.5 বছর, 3 বছর, 5 বছরও হতে পারে। কিন্তু একবার তো নয়, একবার হলে তো হবে না। এরকম ঘটনা আরো ঘটেছে। তখন একবার ঘটেছিল, কিন্তু তারপর থেকে শুধু ভালো নেই, লাগাতার ঘটছে, মাঝে মধ্যেই ঘটছে। সেই জন্যে কেউ যদি বলে স্যার আমার তো 10 বছর বয়সে একটা সমস্যা হলো, তারপর থেকে সমস্যা তো হয়েই চলেছে, আমি তো দিশেহারা, বাচ্চাকে নিয়ে বাঁচবে কি বলবো আমি জানি না, প্রতিবারই মনে হয় মারা যাবে, সেই জন্যে তোমরা ভয়ঙ্কর কথা দিকে একবার হলে হবে না, কিন্তু লাগাতার হতে থাকতে হবে নির্দিষ্ট দিন অন্তর অন্তর, হোক 20 বছর বয়সে। সেই যে শুরু হয়েছে, থামাথামির নাম নেই, যতদিন যাচ্ছে ক্রমাগত এর তীব্রতা বাড়ছে। এই যে তারপরে তো রইল এই যে মহিলা, হ্যাঁ ভালো কথা বলতাম, ক্যান্সার মহিলা প্রথমে এখানে বসেছিলেন, উনি বললেন আমার তো কোনোদিন কিছু হয়নি। ভাবো কিভাবে ডাক্তারি কত পড়ে, তাই তো মাঝে মধ্যে অন্য কিছু করি। মহিলা বললো আমার কিছুই হয়নি, আর এখন সে বললো আমার কয়েকবার স্ট্রোক হয়েছে, মরার মুখ থেকে বেঁচেছি। ডাক্তারি কি করে করবো না, রোগীকে সময় দিতে হয়। ঠিক আছে আইটেম খেয়ে একটু বসুন, ভাবুন তো। রোগীরা এরকম বলে, মানে ও তো মনে নেই না, ক্যান্সার যখন হয়েছে সিফিলিস আছে, সাইকোসিস আছে, সোরা আছে, টিউবারকুলার আছে, মিক্সড একটা স্টেট, যার ফলশ্রুতি হলো ক্যান্সার। তাই যদি হয় তাহলে আমরা এই মহিলার থেকে কেমন করে তার সুষ্ঠু মেমোরি পাওয়ার আশা করতে পারি? উনি তখন বললেন এই আমি কয়েকবার মরার মুখে বেঁচে গেছি। তখন আমি বললাম তো কিছুই হয়নি, তাহলে অ্যাকিউট ম্যানিফেস্টেশন, অ্যাকিউট এক্সাজারেশন অফ অ্যাকিউট এমার্জেন্সি। এখন কি হলো, আমি কয়েকবার স্ট্রোক হয়ে মরার ঘর থেকে ফিরেছি, মানে ক্রনিক ম্যানিফেস্টেশন, অ্যাকিউট এক্সাজারবেশন। তাহলে আজকের এই ক্যান্সারটিও তাই, ক্রনিক ম্যানিফেস্টেশন, অ্যাকিউট এক্সাজারবেশন। তাই জন্য তখনকার বয়স বললো, এখন আমি হাইড্রোফোমিন আমি বলেছি, যখন মহিলা বললেন আমি কয়েকবার মরার ঘর থেকে ফিরেছি, স্ট্রোক স্ট্রোক হয়ে মরতে বেঁচে গেছি। তাহলে স্ট্রোক হতে গেলে এটা কোনো অ্যাকিউট ম্যানিফেস্টেশন নয়, এটা ক্রনিক। তার মধ্যে অ্যাকিউট এক্সাজারবেশন হলে তখন তার সিভিএ হয়। এই সিভিএ হতে গেলে একটা পর্যায়ক্রমিক একটা ব্যাপার আছে, ধীরে ধীরে প্যাথোলজি মোস্ট কমপ্লিকেটেড হয়। ফলে এটা কোনো তাৎক্ষণিক ব্যাপার নয়, যার মধ্যে এর মধ্যে ভয়ঙ্কর প্যাথোলজি চলছে। ফলে তার ব্যাপারটাকে আমরা কখনো ছোট করে দেখতে পারি না। তাই তাকে বলা হলো হাইড্রোফোবিনাম 0/1 দিয়ে শুরু করার কথা। আমার বিশ্বাস এবার ঠিক হয়ে যাবে না। এ কি আপনি ক্যান্সার সারিয়ে দেবেন? এ বাবা ভুল বলেছি, মানে মানুষটার কষ্ট চলে যাবে। সোরাবুলার সাইকোসিস কি হবে? আর একটা হচ্ছে সংক্ষিপ্ত আলোচনা যাই, চিকিৎসার ওষুধের ইঙ্গিত দেবেন। চিকিৎসার ইঙ্গিত কিন্তু পেশেন্ট তার জীবনের বিভিন্ন ধাপে ধাপে আপনাকে বুঝিয়ে দেবে আমার মধ্যে, ওই বাচ্চাটির মধ্যে, ওই মানুষটির মধ্যে প্রথম থেকে কোন ব্যাপারটা প্রকট ছিল, শরীর দিক প্রকট ছিল
না সাইকোটিক দিক প্রকট ছিল? আমরা দুদিন ধরে আলোচনা করে দেখেছি শরিক দিক মানে কি, বড় বড় কথা বলা কাজের বেলায় নেই, শুধু ভাবনা চিন্তার উদ্বর্তন, মানে ভাবনা চিন্তা কিরকম প্রথম দিকে ভালো ছিল, এখন সব খারাপ খারাপ কথা বলে, আর ভালো কথাও যখন বলতো বাস্তবে কোনো প্রচেষ্টা ছিল না, শরিক দিক। সাইকোটিক দিক হলো মায়ের সঙ্গে আইকা লাগিয়েছে, আটকে থাকে, মায়ের সঙ্গে হোক, বউয়ের সঙ্গে হোক, পড়াশোনার সঙ্গে হোক, নিজের অ্যাম্বিশনের সঙ্গে হোক, সব জায়গায় আইকা। আইকা মানে আঠা তো, এই আঠা লাগানো থাকে সাইকোসিসে। তাহলে আপনি সে বুঝে গেছেন মেডিসিনটা কিভাবে আসবে। আরে নাম বলতে বলেছেন, নাম সম্ভবত ড্রাই টিউবারকুলোসিস, ড্রাই টিউবারকুলার না, ড্রাই টিউবারকুলার ডায়ালিসিস, এরকম কিছু একটা আছে, আমি খুব বেশি ভুল নয়। একবার তো মায়াজমের বই দেখে নেবেন, খুব ভালো পাবেন, যে বইটাতে হরিমোহন চৌধুরী ইন্ডিকেশনস অফ ক্রনিক মায়াজম, ওইটা বড় ভালো লেখা হয়েছে। আর আমি আমার ওয়েবসাইটে এই ব্যাপার আপনি যা জানতে চাইবেন ওখানে থাকবে, ওয়েবসাইটটা খুলে দেখবেন, ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে আমার এই লেখাটার মধ্যে, এখন লাস্ট লাইন, ফলে আপনি ওখানে পেয়ে যাবেন। এই মুহূর্তে বইটা তোমার কাছে নেই বলতে পারছি, তবে এরকমই কিছু আছে। আর আমি কিছু অন্য বই থেকে সংযোজন করে ওখানে দিয়ে দিয়েছি, ওটা খুব শিগগিরই আমি বাড়িতে গিয়ে ওয়েবসাইটে দিয়ে দেবো। তাহলে বড় ভাই আপনি নিশ্চয়ই বুঝে গেছেন মেডিসিনে কিভাবে পৌঁছবেন, কি বুঝে যায়নি? জোর করে বলবেন না, বোঝা গেছে, না হলে আমি আবার বলবো। মানে এদের আচার আচরণ থেকে বাচ্চারা পৃথিবীতে যে বুঝিয়ে দেয় কে আমি, আমি সিগলিনাম, আমি মেডোলিনাম, আমি টিউবারকুলিনাম, আমি ব্যাসিলিনাম, আমি ড্রসেরা, আমি হাইড্রোফোবিনাম। ওকে জিজ্ঞাসা করতে হয় না, শুধু কানটাকে ঠিকঠাক তৈরি রাখতে হয়। একটা কথা ফসকে গেল তো কাজ। ওই জন্য এই রেকর্ডিং এর একটা অপশন থাকা ভালো, আপনি পরে ডিলিট করে দিন, কারণ আপনি তখন ভাবুন না আপনার মাথায় কামড়ে দিয়েছে, মারতে গেল, তখনও বলে ফেললো আমি ঘুরতে যাবো বাড়িতে গিয়ে। আরে শরীর খারাপ আপনি ঘুরতে যাবেন মানে আপনি তো খেয়ালই করেননি, বসা মারতে গেছিলেন, কিন্তু রেকর্ডার থাকলে কত ধরে নেবে। পরে যখন রুগী চলে গেল, আরে এই ঘরে তুমি শুনতেই পাইনি, তাহলে তো রেখে দিতে হয় রুগীকে। হ্যানিম্যানের হোমিওপ্যাথির সাথে আপনার মেথডের সম্পর্ক বিশ্লেষণ করুন। আরে হ্যাঁ আমার মেথড, হাই ভগবান, আমার মেথড নেই, ওর মধ্যে আমি নেই, যা আছে বলবার, আমি নিমিত্ত মাত্র বলতে ব্যাস, আমার কোনো মেথড নেই। তবুও আপনার কথার আমি জবাব দিই। হ্যানিম্যানের হোমিওপ্যাথির সাথে দেখুন, হ্যানিম্যান কিন্তু বলেছিলেন এত ওষুধের দরকার নেই, আমার সঙ্গে মিল। আমি বলেছি এত ওষুধের দরকার নেই। হ্যানিম্যান বলেছিলেন মায়াজমি একটা মানুষকে নাড়িয়ে দেয়, আমি বলেছি সে কথা। হ্যানিম্যান বলেছিলেন সিমটমের কথা, আমি জানি না, ওটা বইতে আছে, কিন্তু হ্যানিম্যান আমার মনে হয় উনি মায়াজমেটিক দিক, ফিলোসফিক দিকটাই দেখেছেন, আমি সে কথা বলেছি। আপনি বলেন স্যার ক্রনিক ডিজিজে উনি লিখেছেন, ক্রনিক ডিজিজ ভলিউম 1 ভলিউম 2 তে সব সিমটম দিয়ে, যাকে বলা হচ্ছে পিওর ম্যাট্রিমেটিক, ম্যাট্রিমেটিকের পিওর সিমটম গুলো আছে। রুমিংয়ের সময় সেটা ধরা পড়েছে, এই সিমটম ডেভেলপ করেছে, তো ঠিক আছে, সেগুলো উনি লিপিবদ্ধ করেছেন, তাতে কোনো দোষ নেই। কিন্তু আমি বলবো এই সিমটম থেকে চিকিৎসা করতে গিয়ে সিমটমের ভিড়ে আপনি হারিয়ে যাবেন। সেই জন্য সংক্ষিপ্ত রাস্তা ঋষি দিয়েছেন যে তুমি মায়াজমকে তুমি ভালো করে রক্ত করো, তোমার রোগী দেখো কোথায় এসেছে, কোন মায়াজমের মধ্যে পড়েছে, তুমি অ্যান্টিমায়াজমেটিক ওষুধ ইউজ করো। এখন আমাকে প্রশ্ন করা যেতে পারে, স্যার আপনি সব বলে দিয়েছেন, ইয়ে তো বলেননি, জল হ্যাঁ আমি ভাবতে বলি মান করতে গেছে, ঠিক আছে, সব ব্যবস্থা হয়ে গেছে। আচ্ছা, তারপর তো হ্যানিম্যান যা বলেছেন আমি তার থেকে আলাদা করে কিছু বলিনি। আমি হ্যানিম্যানের কথাকে কম বুঝেছি, কিন্তু কেন সাহেব ওনার ভাষাটাকে অনেক বেশি প্রাঞ্জল করে দিয়েছেন। ফলে আমি কেন সাহেবের কথাগুলি ভালো বুঝি, এ কথার মানে এই নয় কেন সাহেবই ঠিক কথা বলে হ্যানিম্যান সাহেব যা বলেছেন ভুল, এ কথা আমি বলিনি, কিন্তু বলেছি হ্যানিম্যান সাহেবের ভাষা এত সহজে বোঝা যায়নি, কারণ হ্যানিম্যান সাহেব জার্মান তো আমি জানিনি, জার্মানকে অনুবাদ করেছেন, তারা যেমন ভেবে করেছেন, কিন্তু ঋষি কেন কিন্তু অত বড় একজন বিজ্ঞানী, অত বড় একজন চিকিৎসাবিদ, উনি কিন্তু ভালো মতো যাচাই করেছেন, ফলে ওনার ভাষাটা অনেক বেশি প্রাঞ্জল, অনেক বেশি সহজ বলে মনে হয়েছে। তাই আমি
অ্যানিম্যালের থেকে কেনকে বেশি করে উদ্ধৃতি দেই, কিন্তু অ্যাকচুয়ালি এরা সবাই সমান, কারোর কম বেশি। ফলে আমি কিন্তু হ্যানিম্যান সাহেবের থেকে বাইরে গিয়ে কিছু বলিনি, আমি শুধু তাদের থেকে বাইরে গিয়ে বলেছি যারা হোমিওপ্যাথি বিজ্ঞানকে কুক্ষিগত করতে চেয়েছে ম্যাথমেটিকা আর রেপার্টরিকে দিয়ে। আমি এদের বাইরে, এদের হিসাবের বাইরে আমি মনে করি কোনো সিমটম দিয়ে একটা মানুষের সার্বিক বিচার হয় না। সেই জন্য হ্যানিম্যান সাহেব সে কথা বলেননি, বলে আমার মেথড উপরওয়ালা আমাকে অন্ধকারে বলে মেরে দেবে যদি একবার আমি এই কথা বলি। তুই কোথায় পেয়েছিস? তো ঠিক তাহলে এই বিগিনিং ব্যাপারটা বুঝেছেন তো? যিনি প্রশ্নটা করেছেন, বিগিনিং ফ্রম দ্য বিগিনিং, এই বিগিনিং কিন্তু যখনই হোক না কেন লাগাতার থাকতে হবে। এই প্যাথোলজি, এই ভয়ঙ্কর প্যাথোলজি লাগাতার থাকতে হবে একের পর এক, একের পর এক। যেমন করে এই মহিলার কথা দিয়ে উঠলো কথাটা, আমি কয়েকবার স্ট্রোক হয়ে মৃত্যুর ঘর থেকে ফিরে এসেছি, কয়েকবার। এই কয়েকবার কিন্তু এখানে ভয়ঙ্কর প্যাথোলজি। ভয়ঙ্কর কোথায় হলো? ভয়ঙ্কর হলো মৃত্যুর ঘর থেকে ফিরেছি। তা আবার কি একবার নয়, একবার হলে কিন্তু হতো না, কয়েকবার। সেই জন্য তোমাদের ভাষাগুলি বুঝতে হবে বেটা। ওই জন্য না কি হয় জানো, আমি বলি ছেলেদেরকে সবাই, দেখো সেমিনারের ভাষা এক, রুগী দেখার সময় ভাষা আলাদা। সেমিনারের কথা রুগী দেখার সময় কাজে লাগে না, আর রুগী দেখার ভাষা সেমিনারে বলা যায় না। আবার সেই ভাষা বইতে লেখা যায় না, কারণ কেন নিজে লিখেছেন জানবে। প্রিফেস ফার্স্ট সেকেন্ড এডিশনের ম্যাথমেটিক্যাল প্রিফেসে 11তম লাইনে লিখেছেন, আমি চেয়েছিলাম ম্যাথমেটিক্যাল লেখা হোক কথ্য ভাষায়, অফিসিয়াল ভাষায় নয়, কিন্তু হয়নি তা। ঋষি নিজেই কথা বলেছিলেন মানুষের ভাষায় লেখা হোক। কোথায় লেখা আছে বলে দিচ্ছি, খুঁজবেন প্রিফেস ফার্স্ট এডিশন সেকেন্ড এডিশন 11তম লাইন ফার্স্ট প্যারাগ্রাফ, এই কথাই লেখা আছে। আমি আমার কোনো ম্যাগাজিনে লিখে দিয়েছি সব কথা, আমার সব লেখাগুলো প্লিজ পড়ুন। আমি খুঁজেছি, আমি পরিশ্রম করেছি, অনেক কষ্ট করেছি। এই ঋষিরাই বলেছিলেন, দুই ঋষি কেন্ট এবং হ্যানিম্যান, তুমি ঈশ্বর বিশ্বাস না, ধর্মে যদি তোমার বিশ্বাস না থাকে আর যাও হোমিওপ্যাথি করতে এসো না। আমি আমার কোথা থেকে পেয়েছি কি সব আমার বিভিন্ন লেখার মধ্যে লেখা আছে। স্যারের বইতে এইসব কথা লিখতে গেলে বইটার ভলিউম হয়ে যেতে এতখানি, সে বই কেউ পড়তো না। তাই জন্যে স্যারের লেখাটা যেমন জিস্ট আছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর সত্য কথাকে এক জায়গা করা আছে, ওটাও যেমন পড়তে হবে, এই বইগুলোও পড়তে হবে। আপনাদের মনে হতে পারে স্যার এটা ওয়ান কাইন্ড অফ বিজনেস, আপনিও মাল কামাবেন, তোমার সাহেবও মাল কামাবেন, ধরে নিন মাল কামাবো, কিন্তু আপনার অসহায় মানুষগুলি কান্না ছেড়ে হেসে তো উঠুক। টাকা দিয়ে মানুষের জীবনের বিচার হয় না ভাই। আমি বলতে পারি আপনাদের একটা কথা, একসময় আমার সুদে জেরবার ছিলাম, যখন প্রথম পিপি করতে নামলাম, লন্ডন প্রিন্ট, অরিজিনাল লন্ডন প্রিন্ট আর সিনথেসিস ম্যাথমেটিকা কিনা হলো কত হাজার টাকা দিয়ে, এই মুহূর্তে ভুলেও গেছি। সেই টাকাটা আমার আর ছাত্র 4% সুদে এনে দিয়েছিল, এই পিপির জন্য জান লড়িয়ে দিয়েছিল। পরে দেখেছি ফিলোসফি নেই, বেসলেস। তাই কয়েক লাখ টাকা খরচ করার পর ঘুরে দাঁড়িয়েছি, কিন্তু আমি লড়াই করেছিলাম কি আছে দেখবো। দিল্লি, বোম্বে, কোথায় না গেছি সেমিনারের পিছনে, প্রচুর প্রচুর লড়েছি, প্রচুর ঘুরেছি, শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছি, পাইনি কিছু। কারণ সেখানে হোমিওপ্যাথি ফিলসফি ছিল না, অর্গানন ছিল না, ছিল ম্যাথমেটিকা, ছিল বেশিরভাগ ছিল রেপার্টরি আর ম্যাথমেটিকা। তাই আমার মনকে, আমার এই অনুসন্ধান মনকে তৃপ্ত করতে পারে। ওই বইটা 4% সুদে কিনেছিলাম, কি দরকার ছিল? সুদে কিনে সেই বইয়ের মাইন্ড পার্টটা জেরক্স করে আমি ছেলেদের মধ্যে বিলু করেছিলাম না, টাকা নিয়েছিলাম, কিন্তু টাকাটা কিন্তু আমাকে সুদে করে আনতে হয়েছিল। ওরা কিন্তু অত টাকা আমাকে দেয়নি যেটাকে আমি সুদ দিয়েছি। সেই জন্য টাকার মায়া করলে ডাক্তার হওয়া যাবে না। আপনি দেউলিয়া হয়ে যান, বউ বলবে আপনাকে তুই আবার বই কিনেছ, আমার শাড়ি নেই, বলবেন শাড়ি 1খানা না 10খানা দেবো, এই জন্য বইটা কিনে নেবেন। জিরো 15 কখন দিতে হবে স্যার? জিরো 15 দিতে হবে যখন সিএম কিছুদিনের জন্য ভালো রেখেছিল, আর ভালো নেই এবার। তো সিএম এর পর তো ডিএমএম তো বন্ধ করে দিয়েছে কেন্ট সাহেব। সিএম এর পরে যখন কিছুদিন পর আবার প্রোটেজি দরকার হবে, তখন জিরো 15 থেকে শুরু হবে। আমার ওই দাদাটা, আচ্ছা আজকে নেবুলাইজার নিয়েছেন? নেবুলাইজার একবার নিয়েছেন? না, আচ্ছা আপনি একটু আসুন না, কারণ
লাকি তো লাইভ কেস, আর আপনি আমাদের যাতে, এবং হিসাব অনুযায়ী হাইড্রোফোবিনামি হওয়ার কথা। এই শেষ কিছুদিন ধরে ইনহেলারের কাজ করছিল না, নেবুলাইজার নিতে হচ্ছিল। উপরওয়ালার কাছে আমি কৃতজ্ঞ যে এই সেমিনারের দুদিনের মধ্যে ওনাকে একবারও নেবুলাইজার নিতে হয়নি। নেবুলাইজার কখন নেয় আপনারা জানেন, যখন ইনহেলারের কাজ হয় না। ওনার শুরু হয়েছে 0.15 স্যার, 0.15 শুরু হয়েছে, কারণ সিএম ওনাকে খুব বেশি দূরে এগিয়ে নিতে পারেনি। 0.15 চলছে, নেবুলাইজার নিতে হয়নি, যেহেতু উনি আমাদের সহযাত্রী ডাক্তার। হাইড্রোফোবিনা বাবা, কারণ ওনার হিস্ট্রিটা ওই রকমই। তো আমি বলতে চাই, যেহেতু উনি আমাদের জাতের ডাক্তার, আবার তাকেই দেওয়া হয়েছে হাইড্রোফোবিনা, যা ছিল মূল আলোচ্য বিষয়, আবার তারই দেওয়া হয়েছে 0/15, কারণ সিএম দেওয়ার পরে উনি খুব বেশিক্ষণ ভালো ছিলেন না, তাই জন্য 0.15 কখন দিতে হবে বলুন স্যার। এই যে উনি বলুন স্যার, উনি একটু বলুন। হ্যাঁ স্যার, এবার আপনি ওই আগে থেকেই বলবেন নেবুলাইজার নেওয়ার আগে। সিম না থেকে যদি সরাসরি সিম। আমি প্রকৃতপক্ষে অ্যাজমা রোগী 4 ইয়ার্স প্রথম থেকে শোনা যায় না। ভাই 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 আপনি এগিয়ে যান, আপনি এগিয়ে আসুন। আমি 44 ইয়ার্স 44 বছর থেকে অ্যাজমা রোগী, এবং সর্বোচ্চ ধরনের ডাক্তারদেরকে আমি প্রথম থেকেই দেখিয়েছি। যেমন চেস্ট হসপিটালের ডাইরেক্টর ছিলেন যিনি বজ্রধর সাহেব, তার থেকে শুরু করে বড় বড় ডাক্তারদেরকেই আমি দেখিয়েছি। কিন্তু ওনাদের সর্বশেষ ব্যাপার যেটা ছিল সেটা যে আমাকে নেবুলাইজার নিতে, আমিও নিয়েছি বেশ কয়েকবার। নেবুলাইজার যখন ইনহেলারে আর কাজ করে না, তখন নেবুলাইজার নিতে, এইভাবে নিজেকে করতে যেয়ে কখনো কখনো গাফিলাতির জন্য আমি এক ধরনের স্ট্রোক অবস্থায় পৌঁছে যাই। তখন আমার কোনো সেন্স থাকে না, আবার ফিরে আসার পরে আমি হয়তো সফল হই। এই অবস্থায় চলতে চলতে আমি হোমিওপ্যাথিতে যখন চলে এসেছি, বিশেষ করে এই সিস্টেমে, তখন আমি শুরু করেছি ওষুধগুলো। কিন্তু এক পর্যায়ে আমি যখন বুঝলাম যে আমার এই জিনিসটা প্রকৃতপক্ষে আমি পেশেন্ট হিসেবে লাইসিনে, তখন আমি এটা প্রয়োগ করতে শুরু করি। এক পর্যায়ে যখন স্যারের সাথে আমার পরিচয় হলো, তখন আমি সিএম প্রয়োগ করি। সিএম প্রয়োগ করার পরে আমি ভালো বা মন্দ খুব বেশি কিছু বুঝতে পারিনি। পরবর্তী সময়ে আমি পর্যায়ক্রমে এটাকে আরো উচ্চ শক্তিতে যাওয়ার জন্য দূষণ এবং অনেক এগুলো প্রয়োগ করতে চাচ্ছিলাম, কিন্তু তাতে ভালো রেজাল্ট হয়নি। এই সময় আমি জানতে পারি যে এই অবস্থা রোগীদের জন্য আমার এটাকে পর্যালোচনা করে স্যারের এগুলো দেখে আমি মনে করি আমার 0, 12, 13, 15 এইগুলো লাগবে। এইটার জন্য যখন চেষ্টা করছি, ওষুধ ছিল না। আমি আমাদের যে ভাই ওষুধ সরবরাহ করেন, ওনাকে বললাম যে আপনি ওষুধ নিয়ে আসেন। একই সময়ে বরং আগে স্যার ওষুধের আমি স্যারের থেকে ওষুধ নিয়েছি গত 2 দিন। নেওয়ার পরে এর আগের দিনও আমি নেবুলাইজার নিয়েছি। পরদিন থেকে আর আমার নেবুলাইজার নেওয়া প্রয়োজন পড়েনি। এবং আমি অনেক ধন্যবাদ সৃষ্টি করতে আবার এরকমও নিয়েছি। এখনো আমি সুযোগ পেলে নিচ্ছি, তবে 15 মিনিট এটা মেনটেন করতে পারবো। আপনার পরিচয় দিন, পরিচয়। 015 এর আগে আমি ইএমএর পরে 200 এবং পরবর্তীতে আমি 1M এবং 10M নিয়েছি। ক্যান্সারের যন্ত্রণায় ভুগছিলেন, তো এনাকে আমরা নিয়ে এসে সকালে স্যারের সাথে যখন স্যারের ব্রিফিং দিয়েছিলেন, ইনারি ব্রিফিং, তো প্রথম অবস্থায় উনি যে স্যারকেও মিসগাইড করে দিয়েছিলেন রোগী হিসাবে। তো প্রথমে আমরা 01 সিবি দেওয়াতে ভালো করে বল না, বেড়ে গেছিল, তখন হচ্ছে আরো বেড়ে গেছে রোগ যন্ত্রণা। পরে এই দুপুরে যে ইন্টারভিউতে আবার ওনাকে স্যারের সাথে মিট করায় এবং বলায় যে স্যার ওনার তো ওষুধ খেয়ে যন্ত্রণা বেড়ে গিয়েছে। তখন ওষুধটা অফ করে আবার ওনার কেস চেকিং করা হয়। তখন ওনাকে লাইসিনাম 01 চলে। এই 01 খাওয়ার পর থেকে ওনার কেমন লাগে সেই অনুভূতিটা। কাকিমা
আপনি পরের ওষুধটা খাওয়ার পরে থেকে আর আগেও কষ্ট হচ্ছিল, খাওয়ার আগেও কষ্ট হচ্ছিল, এখনো কষ্ট হচ্ছে, পার্থক্য কি বলুন? আপনার তো ওষুধটা খাওয়ার আগে কষ্ট হচ্ছিল, এই ওষুধ খাওয়ার পরে এও আপনি কষ্ট কেমন হচ্ছে। অনুভব করছেন? না কেমন নয়, কথা হবে তখনও কষ্ট ছিল, এখনো কষ্ট। কোন কষ্ট বেশি? কষ্ট হবে হয়েছে হলো বেশি, এখন এই ওষুধটা খাওয়ার পর একটু কষ্টটা একটু কম কথা হচ্ছে কিন্তু ক্যান্সার এক্ষুনি তোমরা বড় কিছু আশা করতে পারো না, কিন্তু এই মানুষটাকে কষ্ট পেতে হবে না। মূলত কি হয় জানো, এরপরে কি হতো, ওনার সামনে বলা ঠিক হবে না, ওনাকে বাইরে বার করলো। ভালো, উনি সুস্থ, ওনার চিন্তা করা আমি পেয়েছি এদের যা হয় প্রগনোসিস, সে হচ্ছে যেখানে লাল হয়েছে সেখানে ফুলবে, ফোড়ার পর মনে হবে একটা ফোড়া হয়েছে, ফোড়ার পর ফোড়া তো নয়, গ্রোথ হবে এমনি করে, একসময় সেটা গলে যাবে, গলে যাওয়ার পর রক্ত ফুজাবে ওখান দিয়ে, তারপর একটা একটা করে দাঁতগুলো খুঁজে পড়ে যাবে, এইখানে ভয়ঙ্কর এক আলসার হবে। জাহিদ এমনই একজনকে নিয়ে গেছিল যশোর থেকে কলকাতায়, মানুষটি বহু আগেই দেওয়ালে ছবি থাকা উচিত ছিল, কিন্তু মানুষটি এখন অনেকটাই ভালো আছেন, কত কমের দিকে আছে, যন্ত্রণা নেই। যন্ত্রণা তো দিনে কখনো 2-3টে করে যন্ত্রণার ট্যাবলেট লাগতো, এখন কটা করে লাগে আমি জানি না, জাহিদ যদি জানে। তাহলে ফুল মেটাস্টেসিসের পরে স্যার? হ্যাঁ থ্যাংক ইউ স্যার, আমাকে নয়, থ্যাঙ্কস গড। আমাদের কাছে ক্যান্সারও যা, কাশিও তাই। আমরা কাশির জন্য ওষুধ দেবো, সেইভাবে বিচার করে ক্যান্সারের জন্য ওষুধ দেবো, একইভাবে বিচার করে। তাহলে আলাদা করে কিছু নয়। এই মহিলার কথা একটু আগে বলেছিলাম, ইনি বলেছেন কয়েক করে আমি মরার ঘর থেকে ফিরেছি সিবি হয়ে, আমার ওই সিবি সেরিব্রাল ভাস্কুলার অ্যাক্সিডেন্ট সিভিএ হয়ে। তো যেহেতু এটা ক্রনিক ম্যানিফেস্টেশনের অ্যাকুটিক সার্জারিশন, হাইড্রোলুমিনার শুড বি প্রেসক্রাইবড। আর 01 কেন প্রেমিক প্যাথোলজি কিওরের কথা আমি বলিনি, কেউ বলবেও না। হবে যন্ত্রণাহীন মৃত্যু, যন্ত্রণাহীন, এর ভয়ঙ্কর যন্ত্রণা, কয়েক ঘন্টা পদে পদে পেনকিলার খেতে হয়, সেগুলি খেতে হবে না। তারপর এরকম ওপেন আলসার হবে না। এই দেশের প্রতিটি শিশুকে 6টি ভ্যাকসিন দেওয়া হচ্ছে। অনেক হোমিও ডাক্তারের বিরোধিতা করেন, সুস্থ থাকার জন্য কার্সিনোসিন ওষুধ খাওয়া হবে কিনা। মায়ের ক্যান্সার হয়েছে, ও অনেকগুলো প্রশ্ন আছে, একটা এদেশের প্রতিটি শিশুকে 6টি করে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। অনেক হোমিওপ্যাথি ডাক্তারের বিরোধিতা করেন না, প্লিজ বিরোধিতা করবেন না, তাহলে গভর্নমেন্টের আইনের বিরোধিতা করা হবে, আপনি দেশদ্রোহিতার ইয়েতে অভিযোগে অভিযুক্ত হবেন। কথা হলো আপনি হতে দিন, কিন্তু আপনার কাছে ওষুধ আছে, আপনি রুখে নিতে পারবেন, কোনো সাইড এফেক্টের হবে না। যেহেতু এটা এক ধরনের বিষ ইনোকুলেট করা হয় লোয়েস্ট ডোজে, আপনি সেই জন্য অবশ্যই থেকে হাইড্রোকোপিনামি দেবেন। কারণ আমরা জেনেছি বিষকে নিউট্রালাইজের বাংলা কি হবে, নিষ্ক্রিয় করতে পারে আর একটি বিষ দিয়ে এই বিষকে নিষ্ক্রিয় করতে হয়, কাঁটা দিয়েই কাঁটা তুলতে হয়। সো বিষের পায় কত কাহানি আছে, আমরাও বিষ খাওয়াবো। মায়ের ক্যান্সার হয়েছে, সন্তানদের সুস্থ থাকার জন্য কার্সিনোসিন ওষুধ দেওয়া হবে কিনা, এরকম কিছু একটা আছে, মনে হচ্ছে তাই হবে, দেওয়া হবে কিনা। না না, ক্যান্সারের সঙ্গে কার্সিনোসিনের এরকম সম্পর্ক নেই। তো কার্সিনোসিনের নির্দিষ্ট কিছু চরিত্র আছে। আমি কার্সিনোসিনের ড্রাগটা নিয়ে যথেষ্ট কাজ করেছি, লেখালেখি করেছি, ভাবনা চিন্তা করেছি। কার্সিনোসিন আমাকে হতাশ করেছে, তাই আমি কার্সিনোসিন নিয়ে কোনো কথা বলি না, আর বলবও না। একসময় বলতাম কার্সিনোসিনের ওই রকম ভূমিকা কিছু নেই, আমরা আদারওয়াইজ যেগুলো ভেবেছি সেগুলো নিয়েই ভাববো। ক্যান্সার হয়েছে তো কি হয়েছে, আলাদা করে কিছু নেই। কিন্তু মায়ের ক্যান্সার হয়েছিল, আমি এটুকু জানি, মায়ের ক্যান্সার, তার মায়ের মানে দিদিমার ক্যান্সার, আবার নিজের ক্যান্সার। আচ্ছা, আর একটি কেস আমার কাছে আছে, তার পরিবারের সবাই রেকটাল ক্যান্সারে মারা গেছে, এই বেঁচে আছে, কিন্তু এই মানুষটিকে রেখে দেওয়া হয়েছিল, তারপর থেকে তার সমস্ত স্পার্ম মারা গেছে, এর বাচ্চা হচ্ছে না।
যেহেতু এর শুরুতেই মৃত্যু ঘন্টা বেজে গেছিল, ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল মানে কলকাতায়, তাকে রে দিয়ে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। নির্দিষ্ট দিন অন্তর অন্তর তাকে চেকআপে যেতে হয়। তার ক্যান্সার এখন সুপ্ত অবস্থায় আছে, কিন্তু কি হয়েছে, রে দেওয়ার ফলে তার টেস্টিসের সেই স্পার্ম তৈরি হওয়ার জায়গাটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, তাই তার অ্যাজোস্পার্মিয়া হয়েছে। আমি তাকে ছাড়িনি এই জন্যে, আমি এই রের এই যে ক্ষতিকারক প্রভাব থেকে আমি আশা করছি আমি এখান থেকে ওকে বের করে আনতে পারবো। তো আমাকে আগামী দিন বলবো, যখন আমি এর থেকে কিছু রেসপন্স পাবো তখন আমি বলবো। তাহলে ক্যান্সার হয়েছে বলে তাকে কিন্তু কার্সিনোসিন বা তার ফ্যামিলিতে ক্যান্সার হয়েছে বলে কার্সিনোসিন প্রেসক্রিপশন করা ঠিক নয়, কারণ কার্সিনোসিন একটা তীব্র বিষ এবং এই ক্ষমতা কার্সিনোসিনের নেই ক্যান্সার রুখিয়ে দেবে। সেটা আপনারা যারা ইউজ করেছেন তারা জানেন, পরিবারের পরবর্তী প্রজন্মকে ক্যান্সার থেকে রুখতে পেরেছেন। কিন্তু আমি এটুকু জানি ক্যান্সারের নিজস্ব একটা পরিচিতি আছে, তার নিজস্ব কিছু সিমটম আছে। এদের 5টা সিমটম দিয়ে বোঝানো হতো এরা জিনিয়াস, এরা ভীষণ কর্তব্যপরায়ণ, ঠিক অরামমেট যেমন হয়, অরামমেট চুপচাপ, এরা চুপচাপ নয়, এরা যথেষ্ট মুখে কথা বলে। তো দুইয়ের মধ্যে এই ছিল পার্থক্য। আর কি ছিল, এরা কতটা জিনিয়াস, এতটা জিনিয়াস যে যা করুক তা করুক, বাড়িতে অনেক কাজ, মা অসুস্থ, ভাই বোন ছোট ছোট, সবার জন্য সবকিছু করে খাইয়ে দাইয়ে স্কুলে গেছে, শুধু একবার যাবার আগে দেখে গেছে, ব্যাস তাতেই যথেষ্ট। এতটাই যে তাই কার্সিনোসিনের ব্যক্তিত্ব আছে, জিনিয়াস অফ দ্য জিনিয়াস। সেই জন্য এসব কথা না ভেবে ওই ক্যান্সারের বিষ কাটাতে কার্সিনোসিন দেওয়া দিয়ে কোনো ফল হয়নি, তাই আমি ওখান থেকে ভুল নির্বাচন টিউবারকুলিনামের উচ্চ শক্তি প্রয়োগে ঠিক হতে পারে কিনা, না, একটা ডোজ মাত্র। কারো ফোন এসেছে, আচ্ছা, হতে পারে না, কারণ টিউবারকুলিনামে এক ডোজে কিছু হয় না। যখন ড্রাগ প্রুভিং হয় তখন একটা বিশেষ পোটেন্সি লাগাতার খাইয়ে যাওয়া হয়। কেন? সিমটম ডেভেলপ করবে বলে। একদিন একটা ডোজ খাওয়ালে কোনো সিমটম ডেভেলপ করে না, কিন্তু প্যাথোলজিকে কি বলবি, লিখিত দে, এইটা একটা যুক্তির কথা বলছে। কথা হলো এই যে ওষুধটা দেওয়া হলো, কাকে দেওয়া হলো? রোগগ্রস্ত মানুষকে দেওয়া হয়নি, ওর ভাইটাল ফোর্সকে, দুর্বল ভাইটাল ফোর্সকে স্ট্রং করতে দেওয়া হয়েছে। রোগ সারিয়েছে ভাইটাল ফোর্স, তোমার ওষুধ একটু সারাই। আবার বুঝো, প্রবীণ যে সিমটম ডেভেলপ করে, ওষুধ এই সিমটমটা ডেভেলপ করে, আর রোগ যে সারায় ভাইটাল ফোর্স সারায়। ওষুধ গিয়ে ভাইটাল ফোর্স, উইক ভাইটাল ফোর্সকে স্ট্রং করে, স্ট্রং ভাইটাল ফোর্স গিয়ে রুখে দাঁড়ায়। ওষুধ রোগ সারায় না, এই আইডিয়া থেকে বেরিয়ে আসো। ওষুধ কিন্তু রোগ সারায় না, সারায় কোন রেগুলার 3 ডোজ করে, 4 ডোজ করে, 5 ডোজ করে চলছে, তাহলে ওষুধে সারায়। ওষুধ বন্ধ হবে, আবার দেখা দেবে। কিন্তু আমরা কি করতে চাই? সিঙ্গেল ডোজ, হ্যানিম্যান বলেছেন, মিনিমাম কোয়ান্টিটি, সিঙ্গেল ডোজ। এ কি করতে পারে? থোড়াই ক্ষমতা আছে টাইফয়েড সারিয়ে দেবে, থোড়াই ক্ষমতা আছে টিউমার সারিয়ে দেবে, কোনো ক্ষমতা নেই এর। এ শুধু দুর্বল ভাইটাল ফোর্সকে সবল করতে পারে। সবল ভাইটাল ফোর্স সবকিছু করতে পারে, কারণ সবল ভাইটাল ফোর্স কিন্তু আমরা মায়ের পেটে এক কোষই ছিলাম, সেই এক কোষ থেকে আজকে এত বড় একটা মানুষ, তার আবার এত কথা, তার আবার এত ভাবনা, সব একজন করেছে। কে সে? সে হচ্ছে হেলদি ভাইটাল ফোর্স। আবার যখন একের পর এক সিস্টেম ডাউন হতে থাকে, ভাইটাল ফোর্স যখন কমজোরি হয়ে যায়, আজ মাথা ব্যথা, কাল মাথা ঘুরছে, পরশু দাঁত ব্যথা, তারপর দিন বুকটা ধড়ফড় করছে, হায় রে এতগুলি কেন? আবার কেউ প্রশ্ন করেন, স্যার এতগুলি কষ্ট আপনি একটা ওষুধের একটা ডোজ দিয়ে কি করে আশা করেন? কি আছে আপনার কাছে? আমি বলি, এতগুলি কষ্ট কে তৈরি করেছে? দুর্বল ভাইটাল ফোর্স তৈরি করেছে। তাই একাধিক ডোজের প্রশ্ন ওঠে না, আনসাইন্টিফিক আইডিয়া। এটা হার্টের, এটা চোখের। একবার ভাবুন না, আপনি যখন, আমি আমার ওয়েবসাইটে এই আইডিয়াটা দিয়ে দিয়েছি, আপনি যখন আপনার মায়ের পেটে এক কোষে জাইগোট ছিলেন, কি ছিল আপনার? হার্ট, লাং, ব্রেন, কিডনি, বোন,
জয়েন্টস কি ছিল? কিচ্ছু ছিল না, শুধুই ছিল একটি মাত্র কোষ। তাহলে এই ওষুধের মধ্যে কি ছিল? ছিল ডিজিজ ফোর্স, আর কি ছিল? ভাইটাল ফোর্স। এই তখন রোগগ্রস্ত হলো না কেন? ভাইটাল ফোর্স যথেষ্ট জোরালো ছিল, ডিজিজ ফোর্সটা জানতো, কিন্তু চুপ করে ঘাপটি মেরে বসেছিল। এবার কি হলো না, নিয়মিত তাকে টিকা দেওয়া শুরু হলো, তার জীবনী শক্তি নিতে পারলো না। এইবার বিভিন্ন রকম সমস্যা দেখা দিল, বা নিতেও বা পারলো। তারপর মায়ের দুধ খেত, এবার বাইরের দুধ দেওয়া শুরু হলো, ওর পেটটা ডিস্টার্ব হলো। হওয়ার তো কথা ছিল না। WHO বলেছে বাচ্চাকে 4 মাস বয়সের পরে সাধারণ খাবার দাও, ঠিক আছে, এতটা নাইবা বললাম। 6 মাস পরে কিছু বলবো, হ্যাঁ 6 মাস পরে তো দিতেই হবে। কি খাবার দেবে? ওর বাবা মা, ওর দাদা, ওর নানি যা খায় সব দেবে। হয়তো সে পেট ভরে ভাত খেতে পারবে না, কিন্তু সব খাওয়া অভ্যেস করতে হবে, এ কথা WHO বলেছে। কিন্তু মায়ের বুকের দুধ, গরুর দুধ, যা দেওয়ার এগুলো দিতেই হবে। এগুলো তো লার্জ স্কেলে, ওগুলো তো একটু একটা ভাত খেলে তো পেট চড়েই পড়বে, কিন্তু ওকে অভ্যেস করতে হবে। WHO এই ইনস্ট্রাকশন দিয়েছে। ঠিক আছে, তো কেন সইতে পারছে না? কারণ ওর ভাইটাল ফোর্সকে মাথায় অনেকবার বাড়ি মারা হয়েছে, অনেকবার ভ্যাকসিন দেওয়া হয়েছে, ভাইটাল ফোর্স ধীরে ধীরে কমজোরি হয়েছে। তাই আজ ও বাইরের খাবার পেটে পড়তেই ডিস্টার্ব করে গেছে। কিন্তু এইটা কোনো বিচ্ছিন্ন সমস্যা নয়, এইটা অ্যাকচুয়ালি ভাইটাল ফোর্সের আয়ত্তে পড়ে। আমাদের কাছে ভাইটাল ফোর্সের আইডিয়াটা ঠিকঠাক না থাকার জন্য আমরা জ্বর সারাই, আমরা কাশি সারাই, আমরা ব্যথা সারাই, আমরা অ্যাকিউট মায়াজম হিসেবে ড্রাগ। এই হ্যানিম্যান সাহেবের সঙ্গে আমার মতদ্বৈত আছে। হ্যানিম্যান সাহেব বলেছেন, আমি জানি না ওটা 12 বছর আগের কথা, সম্ভবত 12 বছর পরের কথা এটা হতে পারে নাকি, যখন কোনো অ্যাকিউট ডিজিজ হবে, এখন কি বলা আছে, আমাদেরকে এক্সাইটিং কজ, মেনটেনিং কজের দিশা নিতে হবে অ্যাকিউটের বেলায়। ক্রনিকের বেলায় এই বিভিন্ন রকম যে সমস্ত ইয়ে আছে, সেক্স ইত্যাদি ফান্ডামেন্টাল কজ, এগুলো নিতে হবে। কিন্তু যদি স্যার 12 বছর পরেও বলে থাকেন, তাহলে আই এম সরি টু সে স্যার, না, আপনি নিজেই বলেছেন আমরা শত সহস্র প্রজন্মের অপচিকিৎসার ফসল। তাই যদি হয়ে থাকে, আজকে আমার জ্বর হলেও ওই শত সহস্র প্রজন্মের ফসল। যদি আমার গাঁট ব্যথা হয়ে থাকে, ওটাও শত সহস্র প্রজন্মের অপচিকিৎসার ফসল। তাই আমি জ্বরের ওষুধ দেবো না, আমি কাশির ওষুধ দেবো না, আমি গলা ব্যথার ওষুধ দেবো না, আমি মাথা যন্ত্র ওষুধ দেবো না, আমি দাঁত ব্যথার ওষুধ দেবো না, আমি কান যন্ত্রের ওষুধ দেবো না, দেবো না, দেবো না, দেবো না। কারণ আমরা প্রোডাক্ট হচ্ছি শত সহস্র প্রজন্মের অপচিকিৎসার ফসল। তাই আমার কাছে কাশিও যা, ক্যান্সারও তাই। দয়া করে এটি যদি আপনারা একটু আইডিয়া করেন, তাহলে কিন্তু বিভিন্ন ওষুধ দিতে ইচ্ছা করবে না, ইচ্ছা করবে না। মাদার ডেঞ্জার, ফাদার ডেঞ্জার, কেউ সেদিন বলেছিলেন, কি বলেন, টনিক বার। আচ্ছা, সেই ভাইটা আছে নাকি? দুদিনে আমরা একটা কিনারা খুঁজবো, ও আপনি থ্যাঙ্কস এ লট। আচ্ছা, কিনারা তো এত সহজে পৌঁছানো যায় না। তবে আপনার মধ্যে যদি কোনো কি বলবো, ডেভিয়েটেড আইডিয়া, ডেভিয়েটেড থট প্রসেস থেকে থাকে, সেখান থেকে সম্ভবত আপনি বেরিয়ে আসতে পারবেন। না, আমার ভাবনা হোক ঋষিদের ভাবনার মতো। আমি কখনো পাশে কে কি করছে সেটা নেব না, আমি এই নেব, এই রহস্য, পৃথিবীর রোগ যন্ত্রণার রহস্যকে আমি নেব, এবং সেইভাবেই আমি প্রসিড করবো। কিনারায় কোন সমুদ্রই একদিকে অতিক্রম করেছে খবর নেই। কলম্বাসকে তো মেরেই ফেলছিল, সেই তো স্যার কাল বলছিলাম আমি। তাহলে কিনারা স্যার একদিনে হবে না, কিন্তু যাওয়ার পথ তো ঠিক হোক, উত্তরেই যাবো। আমি যাবো না ডাইনে বাইরে, যেভাবে উত্তরে আমি খুঁজে নেবো কিনারা। এই জায়গাটায় তো আসুন ভাই, আমি তো 76 সাল থেকে আছি, আমার তো আজ কত আপনি শুনছেন, কাল বলেছি এক, আজকে বলছি আর এক, ওই দাদা বললেন আমাকে, তো সত্যই তো। কারণ কোনোটাই তো মুখস্থ করা নয়, কিন্তু কথায় কথা বলে, ভোজনে বলে পেট। সেই জন্য আর সব থেকে মজা হবে যখন রুগীর সামনে বলবেন, হায় রে কি বললো আর কি হচ্ছে, এ তো কিছু মিলছেই না। সেই জন্য আইডিয়াটা করতে হবে, রুগী এসব কথা বলবে না। ওই তো এই মহিলা আমাকে একটু গোল খেয়ে দিচ্ছিল, বলে আমার কিছু হয়নি, এই প্রথম এই হলো। তারপরে এসে বললো আমি কয়েকবার সিবিএ থেকে মরতে মরতে ফিরিয়েছি। তাহলে ভাবুন একবার, তাহলে এই যে রুগী দেখার ব্যাপারটা কিন্তু ভিন্ন, সেমিনারের লেকচার ভিন্ন,
কিন্তু আপনাকে আমাকে যা করতে হবে সে হচ্ছে একটা আইডিয়া তৈরি করে নিতে হবে উনি তাহলে কি বলতে চাইলেন। দুদিন ধরে যে বক বক করলেন মানেটা কি? মানেটা হলো ভাইটাল ফোর্স কমজোরি হলে অসুখ হয়। আমি কোনো অসুখ সারাবার ডাক্তার নই, আমি ভাইটাল ফোর্সকে ঠিক করবার কারিগর। আমি খুঁজবো ভাইটাল ফোর্স কোন মেডিসিনের সঙ্গে মিলছে তাই দেবো। তাতে করে গলার কাটা, এক ভাই বলেছিলেন স্যার গলায় কাটা ফুটলে কি করবো? আগের আইডিয়া ছিল সাইলেশিয়া, তারপরে যার ওদের টিবি বা এ ধরনের ক্ষয়রোগ আছে অ্যানাগেলিস। আমি বলি কোনোটাই না, তাহলে কোনটা হবে? যে মেডিসিনটা ওর জন্য ঠিক করা আছে বা দেওয়া হচ্ছে ওটারই হেয়ার বলেছি, কাটা বেরিয়ে যাবে যেখানেই থাক। সেজন্য আমাদের টার্গেট হোক ভাইটাল ফোর্স, আমাদের টার্গেট হোক না হোক কোনো অসুখ, কোনো সিমটমকে। তাই ম্যাথমেটিক্যাল দরকার নেই, আর রুব্রিক্সের দরকার নেই। দেখুন, পড়ুন, কিন্তু এই সত্য থেকে বিচ্যুত হবেন না। ম্যাথমেটিক্যাল পড়ুন আপনি, ল্যাবরেটরি পড়ুন আপনি, প্লিজ ইউজ করবেন, রোগীর ক্ষেত্রে ইউজ করবেন। যদি কোনো দিশা পান ফিলোসফি পড়ার জন্য ওখান থেকে, তাহলে সেখানে যান। কারণ সব পৃথিবীর সমস্ত রোগের রহস্য কিন্তু দুর্বলতম ভাইটাল ফোর্স। সিমটম নেবার কোনো দরকার নেই। আর যদি নেন, আজকে আপনাকে পেশেন্ট একাডি মিষ্টি আনবে, পরের দিন গালাগালি দেবে, বলবে দুদিন এমন ওষুধ দিল, ভিজিটটা ভালোই দিয়েছিলাম, পরে তো কমিয়ে দিতাম, প্রথম ভিজিটে ভালো ওষুধ দিয়েছিল, এই পরে যখন টাকা কমে গেল ওষুধের কাজই করল না, মিষ্টি জানি বদলে গেল গালাগালি। স্তন্যপায়ী শিশু রোগের জন্য ওষুধ সেবন করবে না মা প্লাস শিশু? আমি কিন্তু বলেছি মায়ের ওষুধ ভিন্ন, শিশুর ওষুধ ভিন্ন। শিশু কনজেনিটাল অ্যানোমালি নিয়ে এসেছে, শিশুর জন্য আইডিয়া বলবে না, মায়ের জন্য নয়। ওই আইডিয়া থেকেও আমি ভিন্ন মত পোষণ করি। প্রিভেলিং হোমিওপ্যাথি থেকে আমি ভিন্ন মত পোষণ করি। মায়ের বাচ্চার ওষুধ বাচ্চার, আর মা খেয়ে বাচ্চার রক্তে যাবে। কেউ আপনারা বলবেন না স্যার আমরা এই করি রোগী ভালো থাকে, করুন, কিন্তু বাস্তবটা তো বুঝুন। মাকে তৈরি করেছে তার বাবা মা, বাচ্চাকে তৈরি করেছে এই মা আর এই বাবা। বলে মা আর বাচ্চা এক কেন হবে? হ্যাঁ, বাবা একা তৈরি করেছে বাচ্চাকে, তাহলে যা হোক করুন। মা তৈরি করেছে একা বাচ্চাকে, তো যা হোক করুন, কিন্তু বাচ্চা তৈরি করতে কমপক্ষে দুজন তো লাগবে। ফলে মা বাচ্চার ওষুধ এক হতে পারে না। পারে, তার মাও বলেছে, ধরুন না অল্প বয়সে একটা মা এসেছে ছোট বাচ্চাকে দিয়ে, সঙ্গে তার মা বললো ডাক্তারবাবু আমি আপনাকে বলি আমার মেয়ে বলতে পারবে না, এই মেয়ে আমাকে জ্বালিয়েছে পেট থেকে, আজও জ্বালাচ্ছে, আবার পেটে একটা কাটা হলো তাকে দিয়ে জ্বালাচ্ছে। কি করি বলুন তো? জামাই রেখে গেছে, সুস্থ হয়ে আসবে, নাহলে আসবে না, আমি আবার বিয়ে করবো। ডাক্তার বাসা, আমি কি করবো এই মেয়েকে, তার একটা আবার মেয়ে, আমি কি করবো, আমার ঘরে তত পয়সা নেই। তাহলে বোঝা গেল, হ্যাঁ দিদিমা আমার নানিমা এসে বলে গেল দুইজনেরই একই ওষুধ হবে, আর দুজনকে আলাদা একই খাওয়াবেন, আলাদা করেই খাওয়াবেন, অত রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। ব্লাড ক্যান্সারে ন্যাট্রামিও দিয়ে ভেবে দেখতে অনুরোধ করছি। 10 বছরের একটা মেয়ে ন্যাট্রামিও সেবনে ভালো হয়েছে 1999 সালে, 201 mg সেবন করেছে পরে। এই যে কথাটা, এটা হলো ক্রনিক লিউকেমিয়া, একে বলা হয় ক্রনিক লিউকেমিয়া। আর অ্যাকিউট লিউকেমিয়া হলো মায়ের পেট থেকে অথবা মায়ের পেট থেকে আরবার অপবহিত পরেই ধরা পড়ে, ওকে বলা হয় অ্যাকিউট লিউকেমিয়া। এবার দুটো ভাগ, অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া, অ্যাকিউট লিম্ফ্যাটিক লিউকেমিয়া। সেটা এটা হলো ক্রনিক। ক্রনিক ওষুধ দিয়ে অনেকেই ভালো রেখেছেন, অ্যালোপ্যাথা ভালো রেখেছেন, হোমিওপ্যাথা হয়তো ভালো রেখেছেন, আমি আপনাকে ডিসকারেজ করছি না, কিন্তু এটা অ্যাকিউটের বেলায় নয়। আমি ন্যাট্রামিও করব, কারণ ন্যাট্রামিও নিয়ে আমাকে অনেক হতাশাগ্রস্ত, অনেক অপ্রস্তুত জায়গায় পড়তে হয়েছে। ফলে ন্যাট্রামিওকে আমি ওই অর্থে বিবেচনা করি না, কারণ ন্যাট্রামিও প্রেসক্রিপশন হয় লবণ, তিত, তারপরে হচ্ছে আবেগ ইত্যাদি দিয়ে। ফলে আমি আপনাকে বলবো, যিনি লিখেছেন নাম নেই, আপনি ওখান থেকে বেরিয়ে আসুন, তাহলে ওই মেয়েটি আরো ভালো থাকবে। আপনি অন্যভাবে ওর কাছে পৌঁছাবার চেষ্টা করুন, ভাইটাল ফোর্সকে সেভাবে কনসিডার করে। স্পার্ম বা শুক্রাণু মৃত, স্বল্প
এই অবস্থায় কি করা? ভালো করে লেখে না ভগবান। কথা হলো আমি বুঝে নিয়েছি আপনি বলতে চাইছেন অ্যাজ এ স্পার্মিয়া বা স্পার্মা হচ্ছে কিন্তু তারা ক্ষণায় যুক্ত, মানে খুব সহজেই মোটিলিটি হারিয়ে ফেলছে, মারা যাচ্ছে। এখানে তো এতক্ষণ যে আলোচনা হয়েছে এইভাবে চিকিৎসা হবে, তবে স্পার্মের আয়ু বাড়াতে পারবেন। স্পার্মের আয়ু বাড়ালেই হবে না, স্পার্মকে শক্তিশালী না করতে পারেন। স্পার্ম অনেক ঠিক আছে, কোয়ান্টিটি নাম্বার ঠিকই আছে, কিন্তু বাচ্চা আসছে না, কারণ ওর কাছে এত শক্তি নেই যে ওভামের প্রাচীর ভেদ করে ভিতরে গিয়ে ও ইয়ে করে জাইগোট তৈরি করে। সেই জন্য আবার সেই ভাইটাল পোস্টের কথা। এবার কার ভাইটাল পোস্ট? স্পার্মের ভাইটাল পোস্ট। এই স্পার্মের ভাইটাল পোস্ট ঠিক করতে গেলে যার স্পার্ম তাকে ঠিক করতে হবে। সে কাহানি কিন্তু ঘুরে ফিরে এক জায়গায়। সিভিলিয়াম মাদকাসক্ত হয়, সিভিলিয়াম আত্মহত্যা করে, আমি বললাম। হাইড্রোফোবিনামের সাথে পার্থক্য কি? হাইড্রোফোবিনাম অনেকবার বলা হয়েছে ভয়ঙ্কর প্যাথোলজি থাকতে হবে, ভয়ঙ্কর না হলে হাইড্রোফোবিনাম হবে না, কারণ হাইড্রোফোবিনাম কিন্তু ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করে। হাইড্রোফোবিনাম রাগ ভয়ঙ্কর, হাইড্রোফোবিনাম ভয়ঙ্কর ভাবে চুপচাপ। দেখি বাচ্চাটাকে কখন খাইয়েছি, কাঁদছেও না, কিছুই না, এটাও কিন্তু ভয়ঙ্কর প্যাথোলজি। বাচ্চাটা কাঁদেই না, কিন্তু বাচ্চা কানে চিমটি কাটলো, কান্না করবে, কিন্তু শব্দ বেরোয়, কি কেন চিমটিকে কাটাতে হবে? ভয়ঙ্কর প্যাথোলজি, ভয়ঙ্কর কান্না, ভয়ঙ্কর প্যাথোলজি, একদম চুপচাপ, ভয়ঙ্কর প্যাথোলজি। সেটা ভয়ঙ্কর প্যাথোলজি মানে এই নয় এখন মরবে তখন মরবে, সব নয়, কিন্তু যার যেটা হওয়া উচিত ছিল সেটা হয়নি। একটা ছোট বাচ্চা কান্দতে কাঁদে, এটা কি কথাবার্তা? একটি ছোট বাচ্চা দিনের পর দিন খেতে চলেছে, 6 মাস হয়ে গেল, শুধু কাঁদছে, বাড়ির লোক অসুস্থ হয়ে যাচ্ছে, মা সরু হয়ে গেছে, ঘুমোতে পারছে না, বাপ সরু হয়ে গেছে, মা যাকে বাপ ধরে, বাপ যাকে মা ধরে। ভয়ঙ্কর প্যাথোলজি এর না। আবার ভয়ঙ্কর শান্ত, ওর তো ভয়ঙ্কর শান্ত, বাচ্চা কাঁদে না, ভয়ঙ্কর শান্ত না, তো ভয়ঙ্কর প্যাথোলজি। লেটস গো। এটা শিখেছিলাম এক্সট্রিম প্যাথোলজি। পুরনো কথা বলছিস, ওই সব পৃষ্ঠাগুলো বাদ দিয়ে দেওয়া হবে। কি হবে? ডাক্তারি ছেড়েছে পড়াশোনা লেটেস্ট না করলে না, তুই ওই ক্লাসে না যাওয়ার জন্য তোকে গালাগালি করলাম, ক্লাসে না গেলে তো ফোন ধরবো না। সমস্যা হচ্ছে কি, আমরা তো বিজ্ঞান বইটা অল্প দিন হলো পড়ছি, তখন আজকে ফেলে দিতে কষ্ট হয়ে গেছে। হোমিওপ্যাথিক বিজ্ঞান বইটা তো আজকেই পড়ছি আমরা, তখন আজকেই ফেলে দিতে খুব কষ্ট হচ্ছে। এই জায়গায় কথা হচ্ছে বই তো কিনতেই হবে, কিন্তু বিজ্ঞান তো এইভাবেই এগিয়ে চলে। এনিম্যান কি একদিনের সব আইডিয়া করেছিলেন? 12 বছর কেন তাকে এইভাবে মনীষী? ছাত্র নয়, আমরা কিছু নয়, স্যার বোকাও নই না স্যার। তাহলে ঋষির যদি ভাবনার চিন্তাকে কমপ্লিট করতে এত বছর লেগে থাকতে পারে, আমরা কি করে আশা করি এই একটা বইয়েই কাজ চলবে? ডিভাই করি, আরো আপ টু ডেট করি। আপনারা জানেন যত দামি মোবাইল কিনুন না কেন আপ টু ডেট করতেই হয়। তো সময় আচ্ছা 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 কোনো বাচ্চা ওরকম হয় না, অ্যাবনর্মাল হয় না। পরপর কয়েকবার ভুল ওষুধ নির্বাচন করবে, করে ওষুধ দিলে কি ক্ষতি হবে, তার থেকে কিভাবে উত্তরণ করবে না। পরপর ভুল ওষুধ দিলেও যদি আপনার টার্গেট থাকে আমি এর জন্য বাড়িতে গিয়ে ভাবনা চিন্তা করে সঠিক ওষুধে পৌঁছাবো, সমস্ত ওষুধ অ্যাক্টিভেট হয়ে যাবে। একটা কথা না বললেই নয়, এটা বলতেই হবে। কেন্ট সাহেব বলছেন যখন 12 নম্বর অবজারভেশনে, যে আমার কাছে একজন মহিলা এলো তার বাচ্চার চিকিৎসা করতে, আমি ওষুধ দিলাম, আমার কষ্ট বেড়ে গেল। আগেও চলাফেরা করতো, বাথরুমে যেত, পায়খানায় যেত, এখন যেতে পারছে না। আমি ওনাকে বুঝালাম, উনি শুনলেন, উনি অন্য একটা ডাক্তারকে ডাকলেন, তিনি এসে ওষুধ দিলেন, ওনার ব্যথা চলে গেল, মানুষটি মারা গেল। তো এটি আমি কি বলতে চাইলাম? আমি বলতে চাইলাম যে আমরা যদি একটি মানুষের এই লেস ভাইটাল অর্গানের সিমটমকে কনসিডার করে মেডিসিন দেই, তাহলে প্যাথোলজি কিন্তু অবশ্যই হায়ার অর্গানে, হায়ার ভাইটাল অর্গানে যাবেই যাবে। তার জন্য কেন্ট সাহেব বলেছেন
এরকম যদি কোনো ক্ষেত্র হয় আপনি দ্রুত ওই মেডিসিনকে অ্যান্টিডোট করুন। কিন্তু আমি বলি স্যার আমি অ্যান্টিডোট করব না, আমি এমন একটা মেডিসিন সিলেক্ট করব যে ওই মেডিসিনকে অ্যান্টিডোট করবে এবং ওর কষ্ট কমাবে। তারই একটি ঘটনা হলো মাজার ব্যথা তার সেরে গেছে, জবে থেকে সেরে গেছে, তবে থেকে সে পায়খানা বাথরুমে যেতে পারছে না, এক গ্লাস জল তুলে খেতে পারছে না, হাঁপানি হচ্ছে। আমি বুঝে নিলাম এর হার্ট গেছে ব্যথা দিয়ে, হার্টের প্যাথোলজি চরম। আমি সরাসরি আমার কাছে তখন আইডিয়া অনেকদিন আগেকার কথা, কোনো ভালো অপশান ছিল না, আমি কার্বোভেজ সিএমি দিই। মানুষটি 12 ঘন্টার মধ্যে জল ভরে খেতে পেরেছিল, ধীরে ধীরে ঠিক হয়েছিল। কিন্তু মজার কথা হলো তার ফ্যামিলিতে ডায়াবেটিস ছিল, সেই ডায়াবেটিসটা ফুটে উঠলো। কিন্তু মজাটা হলো এই যে ডায়াবেটিসটা দুদিন হয়নি সেইটা এলো এই জন্য কি আমার মেডিসিনটা ডিপ অ্যাক্টিং ছিল না। ডিপ অ্যাক্টিং না থাকার জন্য ও উস্কে দিল তাকে, তার মধ্যে চেপে থাকা ডায়াবেটিসকে। এখন যদি হতো আমি কিন্তু তাকে জিজ্ঞাসা করে আরো কমপ্লিট একটা আইডিয়ায় পৌঁছতে পারতাম, মেডিসিন দিতে পারতাম, যেটা কিনা ওর ওই অবস্থাকেও ঠিক করতো, আবার হার্টের কষ্ট থেকেও মুক্তি দিত। ব্যারিয়ার সম্পর্কে চাই। ব্যারিয়ার যে কপিটা এখন হাতে পাবে সেখানে দেখানো হয়েছে একটা ডায়াগ্রাম দিয়ে। আমাদের এই ভাইটাল ফোর্স যেহেতু ঋষিদের কথায় শত সহস্র প্রজন্ম ধরে অপচিকিৎসার কারণে আমরা যে এইভাবে রয়েছি, কথার মানে হলো বিভিন্ন প্রজন্মে তার একটা একটা ব্যারিয়ার আমার ভাইটাল ফোর্সকে আঁকড়ে ধরেছে, যেখান থেকে ওই ভাইটাল ফোর্সের যদি আমি সিমটম নিয়ে মেডিসিন দিতে যাই তাহলে কিন্তু সেই মেডিসিন কোনো কাজ করবে না। কারণ ভাইটাল ফোর্সের উপর কাজ করাতে হবে যদি, তাহলে যে ব্যারিয়ারগুলো ভাইটাল ফোর্সকে ঘিরে রয়েছে সেই ব্যারিয়ারগুলোকে একে একে শেষ করতে হবে, তবে তো ভাইটাল ফোর্সের কাছে পৌঁছতে হবে। আমি যেতে চাই আমার বলে এই রাস্তা বন্ধ, অন্য রাস্তায় গেলাম আবার বন্ধ, আর একটা রাস্তায় গেলাম সেখানে অবরোধ হয়েছে। এই যে এতগুলো ব্যারিয়ার, যদি আমি আর কিন্তু হোটেল তোমাকে যেতেই হবে, তাহলে আইদার অপেক্ষা করতে হবে, আর থানাকে ফোন করতে হবে, আর অন্য কোনো ব্যবস্থা করতে হবে, কিন্তু রাস্তা তো ক্লিয়ার করতেই হবে। ব্যারিয়ার বা অবস্ট্রাকশনকে ঠিক করার ব্যাপারটা হচ্ছে এই ভাইটাল ফোর্সকে যারা বিভিন্ন ভাবে ঘিরে রেখেছে, ঘিরে রাখার ফলে ওই মানুষটির সিমটম মেনে ওষুধ দেওয়ার জন্য আমরা কিছুতেই পৌঁছতে পারছি না, তাহলে বুঝতে হবে কি কি ব্যারিয়ার এর মধ্যে আছে। তার জন্য আমাদের তার হিস্ট্রিটা ডিটেলস চাই। ডিটেলস হিস্ট্রি পেলে আমরা বুঝতে পেরে যাচ্ছি বলতে এখন আপনার কি কষ্ট হচ্ছে। আরে এখনকার কষ্টই তো আমি ভুগছি দীর্ঘদিন ধরে। তাহলে বোঝা গেল এখানে ব্যারিয়ার খুব বেশি নেই, প্রথম থেকেই নাকি সেই অসুবিধাই ভুগছে। এখানে একটা ব্যারিয়ার। কিন্তু যদি উনি বলেন তো আমি তো এর জন্য ওষুধ খেয়েছিলাম, আমি তো ভালো ছিলাম, কিন্তু এবার তো বাড়াবাড়ি হলো, সেই বাড়াবাড়ি তো ভয়ঙ্কর বাড়াবাড়ি হলো, আর একটা ব্যারিয়ার করে দিয়েছেন ডাক্তারবাবু কোনো ভুল ওষুধ দিয়ে। এইভাবে আমাদের ভাইটাল ফোর্স, কারণ আমাদের কাছে একটা মানুষ যখন আসেন অনেক রকম জায়গা থেকে অনেকবার ধাক্কা খেয়ে আসেন, প্রতিটি ধাক্কায় একটা করে ব্যারিয়ার তৈরি হয়। তার জন্য আমরা চট করে ভাবে করতে পারি না, কিন্তু যদি গোড়া থেকে আমরা তাকে ভেবে নিয়ে কোনো বিশেষ জায়গায় পৌঁছতে পারি, কিরকম না এটা ওই কারণে, এটা ওই একই কারণে। কেন বলেছেন যে লেখাটা আপনার হাতে পেয়েছেন দেখবেন, they are from same common foundation। হতে পারে পরিবারের কেউ ক্যান্সারে মারা গেছে, হতে পারে পরিবারের কেউ টিভিতে মারা গেছে, কিন্তু তাদের পরিবারের জন্য কিন্তু একটাই মেডিসিন হবে। জবাব হিসেবে বলেছেন they are from same common foundation। দেখুন কোন পেজে আছে, একুশ নম্বর পেজ, 8 নম্বর পয়েন্ট। আপনার বাড়িতে গিয়ে দেখুন কিভাবে উনি লিখেছেন এই ব্যাপারটা। হোল ফ্যামিলি নিড দ্য সেম রেমেডি। লাস্ট প্যারাগ্রাফ, উই উইল সি peculiarity is running through the family. In the beginning is this primary state which is presented only by signs and symptoms, and the whole family needs the same remedy or a cognate of the remedy. That remedy, but in one member of the family
the condition runs to cancer, another to phthisis, but all from the same common foundation. বাড়ি গিয়ে আবার ভালো করে দেখবেন, সোজা ইংরেজি আছে, আমি বাংলাটা বলেও দিয়েছি। এই যে একটা এ রয়েছে, ও রয়েছে, এই হয়েছে, কিন্তু মূল ঘটনা কিন্তু ফ্যামিলি হিস্ট্রি থেকেই জানা যাবে। ফল গাছ মাটি এই তথ্যের সাহায্যে যে সত্যি সত্যি এই ফ্যামিলির মধ্যে কোন ভয়ঙ্কর প্যাথোলজি রান করছে, ফিলোসফি এই দর্শন বলে দেবে। এই ফ্যামিলির বিভিন্ন পরিবারের বিভিন্ন সদস্য ভিন্ন ভিন্ন মারা গেছে, এরা কি সত্যি সত্যি এক জায়গা থেকে এসেছে না ভিন্ন ভিন্ন জায়গা থেকে এসেছে। তাই তো উনি বলেছেন এরা ভিন্ন ভিন্ন জায়গা থেকে আসেনি, তো এই ফ্যামিলির সবাইকে একই ওষুধ দিতে হবে। ওটা কোন চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে লেখা আছে। আবার সবাই যাবে আপনাদেরকে ধন্যবাদ। ভবিষ্যতে আপনাদের সঙ্গে আবার আমাদের দেখা সাক্ষাৎ কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ। জীবন রহমান ওই কি লাইছেন আপনি বলুন। আমরা ঘুম পাচ্ছি ওই যে নিয়মিত ওষুধ খাচ্ছি না, না লিভিং প্যাথোলজি কোথায়, ভয়ঙ্কর প্যাথোলজি কোথায়?